ভাই তোরও কি বিক্রিয়া সলভ করতে প্রবলেম হয়? একটা যৌগের সাথে আরেকটা যৌগ বিক্রিয়া করে নতুন কোন যৌগটা তৈরি করবে এটা বুঝতে পারিস না? তাহলে আজকের ক্লাসটা তোর জন্য। আজকের ক্লাসে ভাইয়া তোকে বিক্রিয়ার সব নিয়মকানুন বলে দিব। শুধু যে নিয়মকানুন শিখবো তা না, আজকের ক্লাসে আমরা হাতে কলমে বিক্রিয়া সলভও করব। একটা দুইটা না, অনেকগুলা বিক্রিয়া সলভ করব আমরা। শুধু শর্ত হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। তাহলে দেখবি অল্প সময়ের মধ্যে মাত্র একটা ক্লাস করেই বিক্রিয়ার মধ্যে বস হয়ে যাবি। তাহলে আর কথা না বাড়িয়ে আর বক বক না করে আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, শুরু করে দিচ্ছি আমরা। দেখো ভাইয়া, ভালো করে বুঝতে পারলে বিক্রিয়া সলভ করা হচ্ছে অনেক সহজ একটা কাজ। আমি কিন্তু তোমাদেরকে ডিরেক্টলি বিক্রিয়ার মধ্যে নিয়ে যাব না। তার আগে আরও বেশ কিছু ইনফরমেশান তোমার মাথার মধ্যে ঢুকাতে হবে। ওই ইনফরমেশানগুলো জানার পরে দেখবা যে বিক্রিয়া সলভ করা তোমাদের জন্য একদম পানি পানি হয়ে গেছে। তো বিক্রিয়ার মধ্যে ঢুকার আগে আমি তোমাদেরকে একটু বলি যে রাসায়নিক বিক্রিয়া কেন ঘটে বা রাসায়নিক বিক্রিয়ার উদ্দেশ্যটা আসলে কি। আচ্ছা, আমরা সবাই তো ইলেকট্রন বিন্যাস করতে পারি, আর আমরা এটাও জানি যে প্রত্যেকটা পরমাণুই চায় তার শেষ শক্তি স্তরটা যাতে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে বা স্থিতিশীল থাকে। তো এখন যদি আমি এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি, এটার ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 1। খেয়াল করো, সোডিয়ামের শেষ শক্তি স্তরে আছে একটা ইলেকট্রন। এই তৃতীয় শক্তি স্তরে থাকতে পারে সর্বোচ্চ 18টা ইলেকট্রন। কিন্তু আমরা জানি প্রথম 20টা মোলের ক্ষেত্রে অষ্টক নিয়ম অনুসারে এখানে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে এটা সবচেয়ে বেশি স্থিতিশীল হয়। তো এই সোডিয়ামটা যদি এখন নিজেকে স্থিতিশীল করতে চায় তাহলে তাকে কি করতে হবে? তাকে হয় 7টি ইলেকট্রন গ্রহণ করতে হবে, আর না হয় এই অবশিষ্ট একটি ইলেকট্রনও ত্যাগ করে দিতে হবে। এই একটি ইলেকট্রন ত্যাগ করে দিলে বাকি শক্তি স্তরটা হচ্ছে পূর্ণ হয়ে যাবে। তো আমরা দেখতে পেলাম সোডিয়ামের কাছে অপশান আছে দুইটা, কিন্তু দুইটা অপশান থাকার পরেও সোডিয়াম সবসময় একটা কাজই করবে, সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দিবে। কারণ সোডিয়াম হচ্ছে একটা ধাতুসমূহ কি করে ভাইয়া? হ্যাঁ, ধাতুসমূহের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় ইলেকট্রন ত্যাগ করে দেয়, তারা ইলেকট্রন গ্রহণ করতে চায় না। তাহলে আলটিমেটলি আমাদের সোডিয়ামটা হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে পারবে। এবার যদি আমরা ক্লোরিনের দিকে আসি, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 7। এই ক্লোরিনটা যদি নিজেকে স্থিতিশীল করতে চায় তাহলে তাকে হয় একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে, আর না হয় এই 7টি ইলেকট্রন ত্যাগ করে দিতে হবে। মানে আমরা দেখতে পেলাম যে ক্লোরিনের কাছেও সোডিয়ামের মতো দুইটা অপশান আছে, কিন্তু ক্লোরিন সবসময় একটা কাজেই করবে, সে হচ্ছে একটি ইলেকট্রন গ্রহণ করে নিবে। কারণ ক্লোরিন হচ্ছে একটা অধাতু সমূহের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় ইলেকট্রন গ্রহণ করে, তারা ইলেকট্রন ত্যাগ করতে চায় না। তাহলে আমাদের এই ক্লোরিন হচ্ছে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এবার তুমি যদি এই সোডিয়াম আর ক্লোরিনকে কাছাকাছি রাখো তাহলে তারা হচ্ছে নিজেদের মধ্যে আলোচনা শুরু করবে। আলোচনার মাধ্যমে তারা একটা ফাইনাল ডিসিশনে পৌঁছাবে। এই সোডিয়াম হচ্ছে একটি ইলেকট্রন ত্যাগ করে দিবে, আর তার ত্যাগ করে দেওয়া একটি ইলেকট্রন হচ্ছে এই ক্লোরিনটা গ্রহণ করে ফেলবে। আচ্ছা, এটা করার ফলে লাভটা কি হলো? একটু খেয়াল করলেই তুমি দেখতে পারবা যে একটা ইলেকট্রন যদি সোডিয়াম ছেড়ে দেয় তাহলে তার বাকি শক্তি স্তরটা স্থিতিশীল হয়ে যায়। আর ওই একটি ইলেকট্রন ক্লোরিন যদি গ্রহণ করে তাহলে ক্লোরিনটাও হচ্ছে স্থিতিশীল হয়ে যাবে। মানে আমরা বলতে পারি যে ইলেকট্রন আদান প্রদান করার মূল উদ্দেশ্য ছিল যাতে তারা তাদের শক্তি স্তরগুলা স্থিতিশীল করতে পারে, যেটা প্রায় প্রত্যেকটা পরমাণুই করতে চায়। এতটুক পর্যন্ত তো বুঝতে পেরেছ? এতটুক তো ক্লিয়ার? আচ্ছা, এতটুক বুঝতে পারলে আমরা হচ্ছে আরেকটু সামনে আগাই আরেকটু। ইলেকট্রন আদান প্রদান করার আগে সোডিয়ামের মধ্যে প্রোটনের সংখ্যা ছিল 11টা, আর ইলেকট্রনের সংখ্যাও ছিল সোডিয়ামের মধ্যে 11টা। কিন্তু একটি ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে সোডিয়ামের মধ্যে ইলেকট্রনের সংখ্যা হয়ে গেছে বর্তমানে 10টা। মানে
আমরা বুঝতে পারতেছি বর্তমানে সোডিয়ামের মধ্যে ইলেকট্রনের চেয়ে প্রোটনের সংখ্যা একটা বেশি। প্রোটনকে হচ্ছে আমরা প্রকাশ করি প্লাস দ্বারা, তাই দিয়ে দিলাম এখানে একটা প্লাস। মানে ইলেকট্রন আদান প্রদান করার কারণে সোডিয়ামটা হচ্ছে সোডিয়াম প্লাসে কনভার্ট হয়ে গিয়েছে। এবার যদি আমরা ক্লোরিনের দিকে আসি, ইলেকট্রন আদান প্রদান করার আগে ক্লোরিনের মধ্যে প্রোটন সংখ্যা ছিল হচ্ছে 17টা, ইলেকট্রন সংখ্যাও ছিল ক্লোরিনের মধ্যে তখন 17টা। কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করার পর ক্লোরিনের মধ্যে বর্তমানে ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 18টা। মানে বর্তমানে ক্লোরিনের মধ্যে প্রোটনের চেয়ে ইলেকট্রন সংখ্যা একটা বেশি। ইলেকট্রনকে আমরা প্রকাশ করি হচ্ছে মাইনাস দ্বারা, তাই দিয়ে দিলাম এখানে একটা মাইনাস। তার মানে ইলেকট্রন আদান প্রদান করার ফলে ক্লোরিন মাইনাসে কনভার্ট হয়ে গিয়েছে। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি দুইটা জিনিস পেলাম, Na প্লাস আর Cl মাইনাস। এই দুইটা যখন কাছাকাছি থাকবে তখন জগতের একটা নিয়ম আছে, জগতের নিয়ম অনুসারে প্লাস আর মাইনাস তারা সবসময় হচ্ছে একে অপরকে আকর্ষণ করবে। তো এখানে অবশ্যই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস এই দুইটা আয়ন একে অপরকে আকর্ষণ করবে। আকর্ষণ করার মাধ্যমে হচ্ছে তারা বন্ধন তৈরি করে তারা যুক্ত হয়ে যাবে এবং আলটিমেটলি সোডিয়াম ক্লোরাইড গঠিত হবে, যেটা হচ্ছে আমাদের খাবার লবণের সংকেত। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো তো? এতটুক তো ক্লিয়ার? এতটুক বুঝতে পারলে এই জিনিসটা তোমরা হচ্ছে একটু অ্যানিমেশন দ্বারা ফিল করার চেষ্টা করো। দেখো এখানে কি হচ্ছে, এটা দেখো। সোডিয়ামটা হচ্ছে তার শেষ শক্তি স্তরের একটি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, আর ওই ইলেকট্রনটা হচ্ছে ক্লোরিন গ্রহণ করে নিচ্ছে। একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে সোডিয়ামটা হচ্ছে সোডিয়াম প্লাসে কনভার্ট হয়ে গেছে, আর ওই একটি ইলেকট্রন গ্রহণ করে ফেলার কারণে ক্লোরিনটা হচ্ছে ক্লোরিন মাইনাসে কনভার্ট হয়ে গেছে। আর এরপরের কাহিনী তো আমরা জানি, প্লাস আর মাইনাসের মধ্যে হচ্ছে আকর্ষণ হবে এবং তারা বন্ধন গঠনের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড গঠন করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? এই প্রসেসটা যদি এতটুকু বুঝে থাকো তাহলে এই সেম প্রসেসটাই আমি এখন অন্য একটা এক্সাম্পল দ্বারা তোমাদেরকে আরও ডিপলি বোঝাবার চেষ্টা করতেছি। হ্যাঁ, দেখো ভাইয়া। আচ্ছা, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম আর ক্লোরিনকে রাখা হয়েছে। এখন ইলেকট্রন আদান প্রদান করার কারণে তাদের মধ্যে কী ধরনের চেঞ্জ দেখা যায় এটি একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 2। তো ম্যাগনেসিয়াম কি করে, তার শেষ শক্তি স্তরের এই দুইটা ইলেকট্রনও সে হচ্ছে ত্যাগ করে দেয়। কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে একটা ধাতুসমূহের বৈশিষ্ট্য হচ্ছে তারা ইলেকট্রন ত্যাগ করে দিতে চায়। এখন ম্যাগনেসিয়ামের ত্যাগ করা এই দুইটা ইলেকট্রন গ্রহণ করার জন্য এখানে দুইটা ক্লোরিন চলে আসে। কারণ প্রত্যেকটা ক্লোরিন পরমাণুর নিজেকে স্থিতিশীল করার জন্য একটা করে ইলেকট্রন গ্রহণ করার দরকার পড়ে। এবার আসো, ইলেকট্রন আদান প্রদানের আগে ম্যাগনেসিয়ামের মধ্যে প্রোটন সংখ্যা ছিল 12টা, ইলেকট্রন সংখ্যা ছিল 12টা। কিন্তু দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে ম্যাগনেসিয়ামের মধ্যে দুইটা ইলেকট্রন কমে গেছে না? মানে আমরা এভাবেও বলতে পারি যে বর্তমানে ম্যাগনেসিয়ামের মধ্যে ইলেকট্রনের তুলনায় প্রোটন সংখ্যা 2টা বেশি। প্রোটনকে হচ্ছে আমরা প্রকাশ করি প্লাস দ্বারা, তাই এটাকে আমরা Mg++ হিসেবেও লিখতে পারি, বা এটাকে আমরা Mg2+ হিসেবে লিখতে পারি। ঠিক আছে, এইটুকু আমরা বুঝলাম। আর আগের স্লাইড থেকে তো আমরা দেখেছি যে একটা ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করার কারণে ক্লোরিন মাইনাসে কনভার্ট হয়। তো এটা ক্লোরিন মাইনাসে কনভার্ট হয়ে যাবে, আর এটাও হচ্ছে আমাদের ক্লোরিন মাইনাসে কনভার্ট হয়ে যাবে। এখন কি হবে তাহলে? এখন হচ্ছে প্লাস আর মাইনাসের মধ্যে আকর্ষণ হবে না, তারা হচ্ছে আকর্ষণের মাধ্যমে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠন করবে বা MgCl2 গঠন করবে। এতটুকু তো ক্লিয়ার? এবার আসো, আমরা এই MgCl2-র সাথে আমাদের NaCl এর তুলনা করব, বা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে আমাদের সোডিয়াম ক্লোরাইডের তুলনা করব। খেয়াল করো, এখানে একটা ক্লোরিন একটা সোডিয়ামের সাথে যুক্ত হয়েছে, আর এখানে দুইটা ক্লোরিন মিলে একটা ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়েছে।
এমন যৌগেরও অস্তিত্ব আছে যেখানে হচ্ছে 5টা ক্লোরিন মিলে একটা ফসফরাসের সাথে যুক্ত হয়। তাহলে কয়টা ক্লোরিন মিলে কয়টা ম্যাগনেসিয়াম ফসফরাসের সাথে বিক্রিয়া করবে, বা একটা মোলের কয়টা পরমাণু মিলে অন্য মোলের কয়টা পরমাণুর সাথে বিক্রিয়া করবে, এটা আমরা সাধারণ মানুষরা কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? এইটা যাতে আমরা বুঝতে পারি তাই বিজ্ঞানীরা হচ্ছে আমাদের জন্য একটা শর্টকাট টেকনিক রেখেছেন। টেকনিকটার মধ্যে যাব, কিন্তু তার আগে আরেকটা ছোট্ট কনসেপ্ট আমাদের একটু বুঝতে হবে। যুজনী কনসেপ্টটা আমাদের একটু বুঝতে হবে। দেখো, বিক্রিয়ার সময় সোডিয়াম কি করেছিল? সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে কনভার্ট হয়েছিল। আচ্ছা, ম্যাগনেসিয়াম হচ্ছে তার 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2 প্লাসে কনভার্ট হয়েছিল। ক্লোরিন হচ্ছে একটি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে ক্লোরিন মাইনাসে কনভার্ট হয়েছিল। আচ্ছা, এটা তো আমরা সবাই জানি। এখন যোজনী মানে হচ্ছে বিক্রিয়াকালে বা বিক্রিয়ার সময়ে একটা পরমাণু জয়টা ইলেকট্রন ত্যাগ করে বা জয়টা ইলেকট্রন গ্রহণ করে। মানে বিক্রিয়ার সময়ে সোডিয়াম যেহেতু একটি ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাই সোডিয়ামের যোজনী হচ্ছে 1। বিক্রিয়ার সময় ম্যাগনেসিয়াম হচ্ছে 2টি ইলেকট্রন ত্যাগ করে দেয়, ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। ক্লোরিন হচ্ছে একটি ইলেকট্রন গ্রহণ করে নেয়, তাই ক্লোরিনের যোজনী হচ্ছে 1। বুঝতে পেরেছ? যোজনী মানেটা তো বুঝতে পেরেছ নাকি? এবার হচ্ছে আমাদেরকে আরও কিছু যোজনী মুখস্থ করে ফেলতে হবে। তোমরা তোমাদের বইয়ের চার্ট ফলো করতে পারো বা এখান থেকে মুখস্থ করে ফেলবা। এই মৌলগুলার যোজনী মুখস্থ রাখতে হবে আমার। এই মৌলগুলার সাথে সাথে আরও কিছু যৌগমূলক আছে, এই যৌগমূলকগুলার সংকেত এবং তার সাথে তাদের চার্জ, তাদের যোজনীগুলো আমাদের হুবহু মুখস্থ রাখতে হবে। এইগুলা আমাদের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন শর্টকাট টেকনিকে যাই। টেকনিকটা হচ্ছে যেই 2টা মৌলের মধ্যে আমরা বিক্রিয়া ঘটাবো তাদেরকে হচ্ছে প্রথমে পাশাপাশি লিখে ফেলবো। যেমন ধরো, সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে আমি বিক্রিয়া ঘটাতে চাই, তাহলে প্রথমে কি করব? সোডিয়াম আর ক্লোরিনকে হচ্ছে পাশাপাশি লিখে ফেলবো। এখন সোডিয়াম আর ক্লোরিনের যোজনী কিন্তু তুমি জানো, সোডিয়ামের যোজনী হচ্ছে 1 আর ক্লোরিনের যোজনীও কিন্তু 1। এবার কি করব? একটার যোজনী আরেকটার নিচে বসিয়ে দিব। একটার যোজনী আরেকটার নিচে বসিয়ে দিব। যদি একটা যোজনী আরেকটার নিচে বসাই তাহলে আমরা ফাইনালি এটা পাচ্ছি। নিচে 1 আলাদাভাবে দেওয়ার দরকার পড়ে না, তাই আমাদের ফাইনাল আউটপুট হবে NaCl। মানে সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়ায় সাধারণত NaCl গঠিত হবে, বা একটা সোডিয়াম হচ্ছে একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। এখন আসো, যদি আমি ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে? লিখলাম পাশাপাশি। এখন ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে আমরা জানি 2, ক্লোরিনের যোজনী আমরা জানি 1। এখন কি করব? একটার যোজনী আরেকটার নিচে বসিয়ে দিব। ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, দিলাম ক্লোরিনের নিচে। ক্লোরিনের যোজনী হচ্ছে 1, এটা দিলাম ম্যাগনেসিয়ামের নিচে। তাহলে আমাদের ফাইনাল আউটপুটটা কি হবে? ফাইনাল আউটপুট হবে MgCl2। মানে ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়ায় সাধারণত MgCl2 গঠিত হবে, বা একটা ম্যাগনেসিয়াম হচ্ছে 2টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, যেটা আমরা একটু আগেই দেখতে পাইছি। এখন এটা তোমাদেরকে যোজনী কনসেপ্ট দ্বারা প্রমাণ করে দেখালাম। লাস্ট একটা এক্সাম্পল দ্বারা বুঝাইতেছি। হ্যাঁ, ধরো আমি কার্বন আর অক্সিজেনের মধ্যে বিক্রিয়া ঘটাবো। এখন কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। আমরা এখন কি করব? একটার যোজনী আরেকটা নিচে বসাবো। একটার যোজনী আরেকটার নিচে বসালে আমরা পাবো হচ্ছে এটা। তো এই কেসটার ক্ষেত্রে খেয়াল করো, নিচের সংখ্যাগুলোর দিকে খেয়াল করো। এই নিচের প্রত্যেকটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না? এইরকম কেসে যদি নিচের সংখ্যাগুলোকে একটা কমন সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা কি করব? ভাগ করে দিব। এই নিচের সংখ্যাগুলোকে যদি 2 দ্বারা আমি ভাগ করি তাহলে আমি ফাইনাল আউটপুট পাবো হচ্ছে এখানে 1, এখানে হচ্ছে 2 হয়ে যাবে 2 দ্বারা ভাগ করলে। মানে আমাদের CO2 হবে ফাইনাল আউটপুট, যেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের সংকেত। আমরা তো জানি যে অক্সিজেন আর কার্বনের মধ্যে বিক্রিয়ায় সাধারণত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়।
প্রমাণ পাইছো তো? এটা প্রমাণ তো পাইছো। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে যোজনী কি এটা বোঝা শেষ। যোজনী কনসেপ্টের দ্বারা আমরা কিভাবে দুইটা মৌলের মধ্যে বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করতে পারি এটাও বোঝা শেষ। এখন হচ্ছে আমরা বিক্রিয়ার মধ্যে যেতে পারি। আমাদের বিক্রিয়ার মধ্যে ঢুকতে যা যা বেসিক ইনফরমেশান পড়ার দরকার ছিল সব আমরা পড়ে ফেলেছি, যা যা জিনিস জানার দরকার ছিল সব আমরা জেনে ফেলেছি। এখন হচ্ছে বিক্রিয়ার মধ্যে ঢুকলে বিক্রিয়া সলভ করা তোমার জন্য একদম সহজ মনে হবে। তো চলো আর দেরি না করে আমরা বিক্রিয়ার মধ্যে ঢুকে যাই। হ্যাঁ, দেখো, বিক্রিয়া সলভ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোনটা ধাতু কোনটা অধাতু, বা কোনটার চার্জ প্লাস কোনটার চার্জ মাইনাস, এটা ঠিক করে ফেলতে হবে। এখন তোমার যদি ধাতু অধাতু চিনতে প্রবলেম হয়ে থাকে তাহলে তোমাদের বইয়ে একটা চার্ট আছে, ওইটা ফলো করবা, বা ক্লাস 8-এর যারা এখন এই ভিডিওটা দেখতেছো তারা এই চার্টটা ফলো করতে পারো। এখান থেকে তোমরা ধাতু আর অধাতুগুলো মুখস্থ করে নিবা। ক্লাস 9-10-এর যারা এখন এই ভিডিওটা দেখতেছো তারা হচ্ছে এই পর্যায় সারণীটা ফলো করবা। আমরা জানি যে পর্যায় সারণীর বাম পাশের যেই মৌলগুলো আছে ওইগুলো হচ্ছে ধাতু, আর পর্যায় সারণীর ডান পাশের যেই মৌলগুলো আছে ওইগুলো হচ্ছে অধাতু। তাহলে আমাদের ধাতু অধাতু চিনতে আর প্রবলেম হবে না আশা করি। এবার আসো, এই সোডিয়ামটা হচ্ছে একটা ধাতু। একটু আগে আমরা দেখেছি যে বিক্রিয়ার সময় সোডিয়াম তার একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে কনভার্ট হয়। আচ্ছা, আর ক্লোরিনটা হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে Cl মাইনাসে কনভার্ট হয়। আর এই যে OH-টা আছে এই সবটা মিলে হচ্ছে একটা যৌগমূলক, এটার চার্জ হচ্ছে মাইনাস। আচ্ছা, এখানে HCl এর মধ্যে একটা মাইনাস হলে আর একটা প্লাস আমরা বুঝতেই পারতেছি, তো H-টা হবে প্লাস। আমাদের প্রথম স্টেপ শেষ। এখন একটু আগে বলছি না যে জগতের নিয়ম অনুসারে প্লাস আর মাইনাস সবসময় একে অপরকে আকর্ষণ করে, তাহলে নর্মালি এখানে এই প্লাসটা হচ্ছে এই মাইনাসটাকে আকর্ষণ করবে, এই মাইনাস আর এই প্লাসের মধ্যেও আকর্ষণ হবে। তারা যেহেতু একে অপরকে আকর্ষণ করতেছে তাহলে আমরা এক কাজ করি, যে যাকে আকর্ষণ করতেছে আমরা তাদের মধ্যে বিক্রিয়া করিয়ে দিই। হ্যাঁ, তাহলে সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়া হবে। এখন সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়া হয়ে নতুন কোন যৌগটা উৎপন্ন হবে, বা কয়টা সোডিয়াম মিলে কয়টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, এটা আমরা কিভাবে বুঝবো? একটু আগে কিন্তু বুঝাইছি, এটা যোজনী কনসেপ্টের দ্বারা আমরা এটা সলভ করব। আমরা কি করব? সোডিয়াম আর ক্লোরিনকে হচ্ছে পাশাপাশি লিখব। এখন সোডিয়ামের যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনীও 1, একটার যোজনী হচ্ছে আরেকটা নিচে বসিয়ে দিলে সেমই থাকবে। আচ্ছা, তারপর OH আর H এই দুইটা হচ্ছে নিজেদের মধ্যে বিক্রিয়া করবে। দেখো, এখানে টোটালি হাইড্রোজেন আছে কিন্তু 2টা, অক্সিজেন আছে 1টা, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, H2O। এখানেও 2টা হাইড্রোজেন 1টা অক্সিজেন, এটা হচ্ছে তাহলে আমাদের পানির সংকেত। ঠিক আছে, এই বিক্রিয়াটা হচ্ছে এখানেই শেষ। এই বিক্রিয়াটার ক্ষেত্রে সমতাকরণ করার দরকার পড়ে নাই, কিন্তু তোমরা দেখবা যে বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রেই আমাদেরকে বিক্রিয়ার ফিনিশিং দিতে গেলে সমতাকরণ করতে হবে। এখন সমতাকরণ প্রসেসটা কি, বা সমতাকরণ আমরা কিভাবে করব, এটা একটু সামনেই আসতেছি। আমাদের সেকেন্ড বিক্রিয়ার মধ্যে সমতাকরণ আছে, আমরা সেকেন্ড বিক্রিয়ার মধ্যে যাই। দেখো, এখানে H2O2 ইউজ করেছি আমি, হাইড্রোজেনকে প্রকাশ করতে H2 ইউজ করেছি, অক্সিজেনকে প্রকাশ করতে হচ্ছে আমি O2 ইউজ করেছি। এমন করার কারণ কি? এখানে তো শুধু আমি HO ইউজ করতে পারতাম, শুধু O ইউজ করতে পারতাম, এমনটা কেন করেছি? O2 কেন ইউজ করেছি? শোনো, প্রকৃতিতে এমন কিছু মৌল আছে যাদের পরমাণুগুলা জোড় বেঁধে থাকে, বা 2টা পরমাণু মিলে একটা অণু তৈরি করে, এদেরকে বলা হয় দ্বিপারমাণবিক অণু। যেহেতু এরা কখনো আলাদা থাকে না বা একা থাকে না, তাহলে এদেরকে লেখার সময় আমিও অবশ্য এদেরকে একা লিখতে পারবো না, অবশ্যই জোড় আকারে দিতে হবে। হাইড্রোজেনকে H দিতে পারবো না, অবশ্যই H2 দিতে হবে। O দিতে পারবো না, অবশ্যই O2 দিতে হবে। ক্লিয়ার তো? আচ্ছা, এবার আসো, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে বিক্রিয়ায় আমরা জানি যে পানি উৎপন্ন হয়, তো দিয়ে দিলাম পানি।
আমাদের বিক্রিয়া কিন্তু শেষ, তবে এখানে একটু ফিনিশিং দিতে হবে। দেখো এই পাশে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 2টা, এই পাশেও হাইড্রোজেন সংখ্যা 2টা, এই পাশে অক্সিজেন সংখ্যা হচ্ছে 2টা, কিন্তু এই পাশে হয়ে গেছে অক্সিজেন সংখ্যা 1টা। এখন দুই পাশের অক্সিজেন সংখ্যা তো সমান রাখতে হবে। এই পাশের অক্সিজেন সংখ্যাটা যদি ওই পাশের সমান করতে চাই, তাহলে এই পাশের অক্সিজেন সংখ্যা 2 করতে হবে। এটা আমরা কিভাবে করব? হ্যাঁ, এটা আমরা কিভাবে করব? এইখানে কি আমি এখন 2 বসিয়ে দিব? এটা করা যাবে না, কারণ এখানে 2 বসালে পুরা যৌগটাই চেঞ্জ হয়ে যাবে। H2O এটা হচ্ছে একটা যৌগ, এটার মানে হচ্ছে পানি। তারপর নিচে যদি 2 বসাই তাহলে হয়ে যাবে H2O2, এটা একটা ভিন্ন যৌগ, এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। পানি তো ক্ষতিকর না, আমরা তো পানি পান করতে পারি। হাইড্রোজেন পারঅক্সাইড এটা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সমতাকরণ করার ক্ষেত্রে আমরা নিচে কিছু ইউজ করতে পারবো না, এই কনসেপ্টটা অনেকের প্যাচ লাগে, তাই প্রথমেই এটা তোমাদেরকে মেনশন করে দিলাম, নিচে কিছু ইউজ করতে পারবো না। তাহলে ভাইয়া আমরা যদি সমতাকরণ করতে চাই তাহলে আমরা কোথায় ইউজ করব? এই পাশে তো অক্সিজেন সংখ্যা 2টা বানাতে হবে। আমরা কি করব? সামনে 2 বসিয়ে দিব। সামনে 2 বসানো মানে এখন অক্সিজেন সংখ্যা হয়ে গেছে 2টা। অক্সিজেন সংখ্যা 2 পাশে এখন মিলে গেছে। আমরা অক্সিজেন সংখ্যা মিলিয়ে দিয়েছি, কিন্তু অক্সিজেন সংখ্যা মিলাতে যে আমরা হচ্ছে হাইড্রোজেন সংখ্যার মধ্যে প্যাচ লাগিয়ে দিয়েছি। হাইড্রোজেন সংখ্যা আগে উভয় পাশে 2টা করে ছিল, আগে সমান ছিল, কিন্তু 2 বসানোর পরে হাইড্রোজেন সংখ্যা হয়ে গেছে 2 দুগুণে 4টা। এই পাশে 4টা, ওই পাশে 2টা। তো আমার কি করতে হবে? ওই পাশেও 4টা হাইড্রোজেন বানাতে হবে। এটা কিভাবে বানাবো? আমি সিম্পলি এই পাশেও আমি হাইড্রোজেনের সামনে 2 দিয়ে দিব, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেছে। আমাদের সমতাকরণ প্রসেস ডান। প্রথম 2টা বিক্রিয়া আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছ। এখন এই 2টা বিক্রিয়া থেকে আমরা বিক্রিয়ার নিয়মগুলা কি কি পেলাম আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলতেছি। বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম নিয়মটা ছিল আমাদের কোনটা ধাতু কোনটা অধাতু, বা কোনটার চার্জ প্লাস কোনটার চার্জ মাইনাস, এটা ঠিক করব। আচ্ছা, সেকেন্ড নিয়মটা কি ছিল? প্লাস আর মাইনাসের মধ্যে আমরা বিক্রিয়া করিয়ে দিব যারা একে অপরকে আকর্ষণ করতেছে। আচ্ছা, এটা ছিল সেকেন্ড নিয়ম। এবার থার্ড নিয়মটা হচ্ছে প্লাস আর মাইনাস বিক্রিয়া করার ফলে ওই পাশে তো কিছু না কিছু উৎপন্ন হবে, আমরা হচ্ছে এই পাশে যৌগটা উৎপন্ন করব। এটা হচ্ছে আমাদের তৃতীয় নিয়ম। এবং যৌগটা কিভাবে উৎপন্ন করব? অবশ্যই যোজনী আদান প্রদান করার মাধ্যমে। একটার যোজনী আরেকটার নিচে বসিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, ফোর্থ নিয়ম, আমাদের চতুর্থ নিয়মটা হচ্ছে সব করার পরে বিক্রিয়ার মধ্যে সমতাকরণ করার যদি দরকার পড়ে তাহলে আমরা সমতাকরণ করব। আমরা বিক্রিয়াটা করার পরে গুণে দেখব যে উভয় পাশের পরমাণু সংখ্যা সমান আছে কিনা। যদি সমান না থাকে তার মানে সমতাকরণ করতে হবে, তারপর আমরা সমতাকরণ করে দিব। এটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার মেইন প্রসেস। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন হচ্ছে আমরা চটফট নেক্সট বিক্রিয়াগুলো প্র্যাকটিস করে ফেলবো। হ্যাঁ, দেখো এখানে আছে সোডিয়াম প্লাস ক্লোরিন। সোডিয়াম প্লাস ক্লোরিনের বিক্রিয়া। দেখো ক্লোরিনকে এখানে Cl2 হিসেবে লিখেছে। কেন লিখেছে? এই যে একটু আগে বললাম দ্বিপারমাণবিক অণু, ক্লোরিন হচ্ছে একটা দ্বিপারমাণবিক অণু, তাই ক্লোরিনকে Cl2 হিসেবে লিখেছি। আচ্ছা, আমরা জানি যে সোডিয়াম আর ক্লোরিনের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড গঠিত হয়। বিক্রিয়া শেষ, এখন হচ্ছে ফিনিশিং দিব। এই পাশে সোডিয়াম একটা, এই পাশেও সোডিয়াম একটা, ঠিক আছে। এই পাশে ক্লোরিন 2টা, কিন্তু এই পাশে ক্লোরিন হয়ে গেছে একটা। তার মানে এই পাশেও ক্লোরিন আমাদের 2টা বানাতে হবে। কিভাবে বানাবো? আমরা হচ্ছে সামনে 2 দিয়ে দিব। দেখো সামনে 2 দেওয়ার ফলে ক্লোরিন সংখ্যাটা কিন্তু মিলে গেছে, কিন্তু সোডিয়াম সংখ্যাটা প্যাচ লাগিয়ে দিয়েছি আমরা। সোডিয়াম সংখ্যা এই পাশে হয়ে গেছে 2টা, আর এই পাশে হয়ে গেছে একটা। তাহলে এই পাশেও সোডিয়াম সংখ্যা 2টা বানাতে হবে। কিভাবে বানাবো? সোডিয়াম আগে আমরা হচ্ছে 2 দিয়ে দিব। শেষ, সমতাকরণ প্রসেস শেষ। দেখি আমাদের নেক্সট কি আছে, নেক্সট বিক্রিয়া। আচ্ছা, লিথিয়াম প্লাস H2O। দেখো এখানে এই লিথিয়ামটা হচ্ছে একটা ধাতু, এটার চার্জ হচ্ছে প্লাস। এই H2O এটাকে আমরা এভাবে না লিখে
OH এভাবেও লিখতে পারি। এইটা যেই কথা এটাও সেম কথাই। এখানে হাইড্রোজেনের চার্জ হচ্ছে প্লাস, OH এর চার্জ হচ্ছে মাইনাস। তাহলে এখন কি হবে, এই প্লাসটা হচ্ছে এই মাইনাসটাকে আকর্ষণ করবে, মানে তাদের মধ্যে বিক্রিয়া হবে। এখন লিথিয়াম আর হাইড্রোক্সাইডের মধ্যে বিক্রিয়ায় নতুন কোন যৌগটা উৎপন্ন হবে এটা আমরা দেখি। প্রথমে আমরা কি করব, লিথিয়াম আর হাইড্রোক্সাইডকে পাশাপাশি লিখব। এবার একটার যোজনী আরেকটার নিচে বসিয়ে দিব। লিথিয়ামের যোজনী হচ্ছে 1, হাইড্রোক্সাইডের যোজনীও 1। যদি একটা যোজনী আরেকটার নিচে বসায় তাহলে কোনো চেঞ্জ হবে না, এটা এভাবেই থাকুক। এবার দেখো, লিথিয়াম আর হাইড্রোক্সাইড তো বিক্রিয়া করে ফেলেছে, কিন্তু এখানে হাইড্রোজেন বাদ পড়ে গেছে, তাই দিয়ে দিলাম প্লাস হাইড্রোজেন। এখানে হাইড্রোজেনটা অবশ্যই জোড় আকারে লিখতে হবে, আলাদাভাবে লিখতে পারবো না, কারণ হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন এগুলো হচ্ছে আমাদের দ্বিপারমাণবিক অণু। একটু আগে দেখাইছি, কিন্তু এগুলো হচ্ছে দ্বিপারমাণবিক অণু, এগুলাকে অবশ্যই জোড় আকারে লিখতে হবে। তাহলে দেখো তুমি, আমাদের বিক্রিয়াটা কিন্তু শেষ। এখন তুমি দেখো এখানে সমতাকরণ করার কোনো দরকার আছে কিনা, দেখো তো সমতাকরণ করার কোনো প্রয়োজন আছে কিনা এখানে। হ্যাঁ, এখানে সমতাকরণ করতে হবে, কারণ এই পাশে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 2টা, আর এই পাশে হাইড্রোজেন সংখ্যা হয়ে গেছে 3টা। এক পাশে হাইড্রোজেন সংখ্যা 3টা থাকলে সমতাকরণ করাটা একটু টাফ। তো আমরা কি করব, এই পাশে হাইড্রোজেন সংখ্যা 4টা বানিয়ে ফেলবো। কিভাবে 4টা বানাবো, এখানে হচ্ছে সামনে 2 দিয়ে দিলাম, তাহলে এখানে হাইড্রোজেন হয়ে গেছে 2টা, এখানে 2টা, এই পাশে মোট হাইড্রোজেন 4টা, আর ওই পাশে হাইড্রোজেন সংখ্যা 2টা, মানে এই পাশেও এখন হাইড্রোজেন সংখ্যা 4টা বানাতে হবে। তাহলে এই পাশে 4টা বানানোর জন্য আমি এটার সামনেও 2 দিয়ে দিলাম, তাহলে 2 দুগুণে 4টা হাইড্রোজেন হয়ে গেছে। তাহলে হাইড্রোজেন সংখ্যা আমার উভয় পাশেই সমান হয়ে গেছে, কিন্তু হাইড্রোজেন সংখ্যা মিলাতে চেয়ে আমরা হচ্ছে লিথিয়াম সংখ্যার মধ্যে প্যাচ লাগিয়ে দিয়েছি। লিথিয়াম এই পাশে 2টা, এই পাশে হচ্ছে 1টা, তাহলে কি করব, এখন এটার সামনে দিয়ে দিলাম 2। এখন এই বিক্রিয়াটা ফুল সমতাকরণ করা হয়ে গেছে। দেখো ফুল সমতাকরণ করা হয়ে গেছে। এখন এবার আসো, এতক্ষণ পর্যন্ত আমরা যে বিক্রিয়াগুলো করলাম তাদের ক্ষেত্রে প্রত্যেকটা মৌলেরই কিন্তু নির্দিষ্ট যোজনী ছিল, কিন্তু প্রকৃতিতে এমন কিছু মৌল আছে যাদের যোজনী সংখ্যা নির্দিষ্ট না, মানে তাদের ক্ষেত্রে একাধিক যোজনী থাকতে পারে। যেমন ধরো আমাদের আয়রনের যোজনী 2 হতে পারে, আবার আয়রনের যোজনী 3ও হতে পারে। বিক্রিয়া সলভ করতে গেলে তো আমাদের যোজনীটা লাগবেই। এখন প্রশ্ন হচ্ছে, আয়রনের বিক্রিয়া সলভ করার সময় আমরা আয়রনের কোন যোজনীটা ইউজ করব? হ্যাঁ, কোন যোজনীটা ইউজ করব, এটা তোমাদেরকে বোঝানোর জন্যই আমি এখানে এই 2টা বিক্রিয়া হচ্ছে আলাদাভাবে রেখেছি। এই 2টা বিক্রিয়া আলাদাভাবে রেখেছি। এখন এই বিক্রিয়াটা থেকে আমি হচ্ছে এটা তুলে নিলাম, এটাকে তুলে নিলাম, FeCl2। আচ্ছা, এই FeCl2টা কিভাবে তৈরি হয়েছিল? যখন এটা তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে? অবশ্যই একটার যোজনী আর একটার নিচে বসে তৈরি হয়েছে। ক্লোরিনের যোজনীটা বসেছে আয়রনের নিচে, আর আয়রনের যোজনীটা বসেছে ক্লোরিনের নিচে। ক্লোরিনের নিচে আছে কত? 2, মানে এটা হচ্ছে আমার আয়রনের যোজনী। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি আয়রনের যোজনী 2 ইউজ করব। এবার এই বিক্রিয়া থেকে আমি এটা তুলে নিলাম, FeCl3 তুলে নিলাম। এবার দেখো FeCl3 তুলে নিলাম। এই যৌগটাও যখন তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল? অবশ্যই একটার যোজনী আরেকটার নিচে বসে তৈরি হয়েছে। ক্লোরিনের যোজনী আয়রনের নিচে বসেছে, আর আয়রনের যোজনীটা হচ্ছে ক্লোরিনের নিচে বসেছে। ক্লোরিনের নিচে কত আছে? 3। তার মানে আয়রনের যোজনীটা হচ্ছে এক্ষেত্রে 3। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা আয়রনের যোজনী 3 ইউজ করব। ক্লিয়ার? এবার বাকি প্রসেস নর্মাল, আগের মতোই সব। দেখো, আয়রন হচ্ছে একটা ধাতু, আর এই বিক্রিয়ার ক্ষেত্রে আয়রনের যোজনী হচ্ছে 2, মানে এই বিক্রিয়ার সময় আয়রন হচ্ছে তার 2টা ইলেকট্রন ত্যাগ করে 2+ কনভার্ট হয়ে যাবে। তো আমি এখানে শুধু প্লাস দিলাম, মানে আমি বুঝাইতে চাইতেছি যে বিক্রিয়ার সময় আয়রনটা পজিটিভ চার্জ প্রদর্শন করবে। আমরা জানি যে ক্লোরিন হচ্ছে নেগেটিভ চার্জ প্রদর্শন করবে। আচ্ছা, এই সালফেট, এটার চার্জ হচ্ছে
টু মাইনাস, তো আমি শুধু এখানে মাইনাস দিলাম, মানে বিক্রিয়ার সময় সালফেটটা হচ্ছে নেগেটিভ চার্জ প্রদর্শন করবে, আর এই H2 বা হাইড্রোজেন এটা হচ্ছে পজিটিভ চার্জ প্রদর্শন করবে। তো এখন আমরা কি করব, প্লাস আর মাইনাস একে অপরকে আকর্ষণ করবে, তো যে যাকে আকর্ষণ করতেছে আমরা তাদেরকে মিলিয়ে দিব। তো এই আয়রনটা হচ্ছে এই সালফেটের সাথে গিয়ে মিলবে, এই আয়রন এই সালফেটের সাথে বিক্রিয়া করবে। তো আয়রন আর সালফেটের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় এটা আমরা দেখি। কি করব, আমরা আয়রন আর সালফেটকে পাশাপাশি লিখব প্রথমে। আচ্ছা, পাশাপাশি লিখলাম। এবার কি করব, একটার যোজনী হচ্ছে আরেকটা নিচে বসাবো। এই বিক্রিয়ার ক্ষেত্রে আয়রনের যোজনী কত, 2, সালফেটের যোজনী হচ্ছে 2। তো একটার যোজনী যদি আরেকটার নিচে বসায় তাহলে এখানে হচ্ছে 2 2। দেখো নিচের প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। আমি কি বলেছিলাম, এরকম কেসে যদি নির্দিষ্ট কোনো সংখ্যা দ্বারা নিচের সংখ্যাগুলোকে ভাগ করা যায় তাহলে আমরা ভাগ করে দিব। তাহলে 2 দ্বারা যদি এই সংখ্যাগুলোকে ভাগ করি তাহলে নিচে থাকতেছে আমাদের 1 করে। তার মানে আমাদের ফাইনাল আউটপুট হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এবার এই ক্লোরিনটা হচ্ছে এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় এটা দেখি। লিখলাম হাইড্রোজেন আর ক্লোরিনকে পাশাপাশি লিখলাম। এবার হচ্ছে একটার যোজনী আরেকটার নিচে বসাবো। হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, তাই একটার যোজনী আরেকটার নিচে বসালে এখানে কোনো চেঞ্জ হবে না, এটা এভাবেই থাকুক। হ্যাঁ, এটা এভাবেই থাকুক। বিক্রিয়া শেষ। এখন হচ্ছে আমরা সমতাকরণ করব। এই পাশে দেখো হাইড্রোজেন সংখ্যা 2টা, ক্লোরিন সংখ্যাও 2টা, কিন্তু ওই পাশে হাইড্রোজেন সংখ্যা 1টা, ক্লোরিন সংখ্যা 1টা। মানে এই পাশেও হচ্ছে হাইড্রোজেন সংখ্যা 2টা বানাতে হবে, ক্লোরিন সংখ্যা 2টা বানাতে হবে। কিভাবে বানাবো, খুবই ইজি এটা। আমরা জাস্ট এখানে সামনে 2 বসিয়ে দিব, তাহলেই হয়ে গেছে। তাহলেই দেখো বিক্রিয়াটা মিলে গেছে। হ্যাঁ দেখো, আচ্ছা এবার হচ্ছে আমাদের নেক্সট বিক্রিয়া। এখানে আয়রনটা হচ্ছে একটা ধাতু, আর এই বিক্রিয়ার ক্ষেত্রে আয়রনের যোজনী হচ্ছে 3। মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে আয়রনটা বিক্রিয়ার সময় 3টে ইলেকট্রন ত্যাগ করে Fe3+ কনভার্ট হবে। তো আমি শুধু এখানে প্লাস দিতেছি, প্লাস দ্বারা আমি বুঝাইতেছি যে বিক্রিয়ার সময় এই আয়রনটা পজিটিভ চার্জ প্রদর্শন করবে। আচ্ছা, আমরা জানি যে ক্লোরিনটা নেগেটিভ চার্জ প্রদর্শন করবে। আচ্ছা, এই সালফেটটা হচ্ছে নেগেটিভ চার্জ প্রদর্শন করবে, আর এই হাইড্রোজেনটা পজিটিভ চার্জ প্রদর্শন করবে। এখন কি করব, প্লাস আর মাইনাস তো একে অপরকে আকর্ষণ করবে। তো এই আয়রন বিক্রিয়া করবে সালফেটের সাথে। তো বিক্রিয়া করে কি উৎপন্ন হবে এটা দেখি। লিখলাম আয়রন আর সালফেট লিখবো পাশাপাশি। এখন হচ্ছে একটার যোজনী আরেকটার নিচে বসিয়ে দিব। সালফেটের যোজনী হচ্ছে 2, এটা আমি আয়রনের নিচে বসাই। আচ্ছা, এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে আয়রনের যোজনী হচ্ছে 3, তাহলে আয়রনের যোজনীটা হচ্ছে সালফেটের নিচে বসাই। এটুক হয়ে গেছে। এবার হচ্ছে হাইড্রোজেনটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। তাহলে আমরা জানি যে হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়ায় HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এবার দেখো, এবার হচ্ছে সমতাকরণ করার পালা। এই পাশে আয়রনের সংখ্যা 2টা আর এই পাশে আয়রনের সংখ্যা 1টা। তাহলে আমি কি করব, এই পাশেও 2টা বানাতে হবে। তো এখানে দিয়ে দিলাম 2। আয়রনের সংখ্যা আমার মিলে গেছে উভয় পাশে। আয়রনের সংখ্যা মিলাতে যেয়ে এই পাশে ক্লোরিনের সংখ্যা হয়ে গেছে 3 দুগুণে 6টা, কিন্তু ওই পাশে ক্লোরিন হচ্ছে 1টা, এই পাশেও 6টা বানাতে হবে। তাহলে সামনে দিয়ে দিলাম 6। আচ্ছা, ক্লোরিনের সংখ্যা মিলাতে যেয়ে হাইড্রোজেন সংখ্যা আমি এখানে 6 বানিয়ে ফেলেছি, আর এই পাশে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 2টা। তার মানে এই পাশেও হাইড্রোজেন সংখ্যা আমার মোট 6টা বানাতে হবে। কিভাবে বানাবো, এটার সামনে দিয়ে দিলাম 3, 3 দুগুণে 6 হয়ে গেছে। আর দেখো সামনে 3 আছে না এখানে, তার মানে সালফেটও 3টা, এখানে দেখো সালফেট 3টা। পুরা বিক্রিয়া কিন্তু মিলে গেছে। হ্যাঁ, এখন পুরা বিক্রিয়াটাই মিলে গেছে। তাহলে আমরা হচ্ছে সমতাকরণ করার প্রসেসটা অনেক ভালোভাবেই বুঝতে পেরে গেছি। এখন হচ্ছে
নেক্সট যেই বিক্রিয়াগুলো করব ওই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমি সমতাকরণ করব না, ওই দায়িত্বটা হচ্ছে তোমাদের। সব কি আমি করব নাকি? সব আমি করলে কিভাবে হবে? আমি চাই যে তোমরা যাতে প্র্যাকটিস করো নিজে নিজে, নিজে নিজে প্র্যাকটিস করলে ওইটা বেশি দিন মনে থাকবে। তো নেক্সট বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমি সমতাকরণ করতেছি না, আমি জাস্ট তোমাকে বিক্রিয়াটা সলভ করে দিব, আর ওই বিক্রিয়াটা তুমি বাসায় বসে নিজে সমতাকরণ করে ফেলবা নিজ দায়িত্বে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ম্যাগনেসিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে ম্যাগনেসিয়ামটা হচ্ছে একটা ধাতু, বিক্রিয়া করার সময় ম্যাগনেসিয়ামটা হচ্ছে Mg2+ কনভার্ট হয়। আমি এখানে শুধু প্লাস দিয়ে বোঝাচ্ছি যে বিক্রিয়া করার সময় এটা পজিটিভ চার্জ প্রদর্শন করবে। এই হাইড্রোজেনটা হচ্ছে প্লাস চার্জের, এই ক্লোরিনটা হচ্ছে মাইনাস চার্জ প্রদর্শন করবে। তো কি হবে? প্লাস আর মাইনাস একে অপরকে আকর্ষণ করবে, মানে ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়া হবে। আমরা তো জানি যে ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? MgCl2 বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এখন দেখো, ম্যাগনেসিয়াম আর ক্লোরিন কিন্তু বিক্রিয়া করে ফেলেছে, কিন্তু হাইড্রোজেনটা বাদ পড়ে গেছে। তো হাইড্রোজেনকে কিভাবে লিখবো? প্লাস এইচ না, অবশ্যই H2 দিতে হবে এখানে। আচ্ছা, সমতাকরণ করার দরকার পড়লে তোমরা এটা করে নিবা। নেক্সট বিক্রিয়া, এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ধাতু, এটার চার্জ হচ্ছে Al3+। হ্যাঁ, মানে বিক্রিয়া করার সময় এটা 3টা ইলেকট্রন ত্যাগ করে 3+ কনভার্ট হয়। আচ্ছা, আমি এখানে শুধু প্লাস দ্বারা বুঝাইতেছি যে এটা বিক্রিয়ার সময় প্লাস চার্জ প্রদর্শন করে। আচ্ছা, অক্সিজেন হচ্ছে বিক্রিয়ার সময় মাইনাস চার্জ প্রদর্শন করবে, ক্লোরিনটাও মাইনাস চার্জ প্রদর্শন করবে, আর হাইড্রোজেনটা হচ্ছে প্লাস চার্জ প্রদর্শন করবে। তো এই অ্যালুমিনিয়াম আর এই ক্লোরিনের মধ্যে আকর্ষণ হবে, মানে অ্যালুমিনিয়াম আর ক্লোরিনটা বিক্রিয়া করবে। অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে এটা আমরা দেখি। কি করব? অ্যালুমিনিয়াম আর ক্লোরিনকে পাশাপাশি লিখব, একটার যোজনী আরেকটার নিচে বসাবো। ক্লোরিনের যোজনী 1, অ্যালুমিনিয়ামের নিচে বসালে কোনো চেঞ্জ হবে না। অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, বসিয়ে দিলাম এটার নিচে, তাহলে এটা তৈরি হবে অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের বিক্রিয়ার ফলে। এবার আসো, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে বিক্রিয়া হবে। হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে বিক্রিয়ায় আমরা জানি পানি উৎপন্ন হয়, ঠিক আছে? এই বিক্রিয়াও সলভ, সমতাকরণ করার দরকার পড়লে তোমরা করে নিবা। আচ্ছা, নেক্সট, এখানে এই ক্যালসিয়ামটা হচ্ছে একটা ধাতু, বিক্রিয়া করার সময় ক্যালসিয়ামটা হচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ কনভার্ট হয়, মানে বিক্রিয়া করার সময় ক্যালসিয়ামটা প্লাস চার্জ প্রদর্শন করে। আচ্ছা, এই হাইড্রোজেনটা হচ্ছে এখানে প্লাস চার্জ প্রদর্শন করে, এই ক্লোরিনটা হচ্ছে মাইনাস চার্জ প্রদর্শন করে, আর এই CO3 এটা হচ্ছে কার্বনেট যৌগমূলক, এটার চার্জ হচ্ছে 2-। তো আমি এখানে শুধু মাইনাস দিচ্ছি, আমি বুঝাইতেছি যে বিক্রিয়ার সময় এই কার্বনেট যৌগমূলকটা মাইনাস চার্জ প্রদর্শন করবে। তো এখন কি হবে? এই ক্যালসিয়াম এই ক্লোরিনটাকে আকর্ষণ করবে, আর এই কার্বনের আর এই হাইড্রোজেনের মধ্যে আকর্ষণ হবে। ক্যালসিয়াম আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়া হলে নতুন কোন যৌগটা হবে এটা আমরা দেখি। কি করব? ক্যালসিয়াম আর ক্লোরিনকে প্রথমে পাশাপাশি লিখলাম, একটার যোজনী বসাবো আরেকটার নিচে। ক্লোরিনের যোজনী 1 বসালাম ক্যালসিয়ামের নিচে, কোনো চেঞ্জ হবে না। ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, বসিয়ে দিলাম ক্লোরিনের নিচে, তাহলে ক্যালসিয়াম আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়ায় এটা তৈরি হবে। এবার আসো, হাইড্রোজেন আর কার্বনেটের মধ্যে বিক্রিয়া হবে। তো হাইড্রোজেন আর কার্বনেটের মধ্যে বিক্রিয়ায় কি তৈরি হবে? হাইড্রোজেন দিলাম আর তার পাশে লিখলাম কার্বনেট। হ্যাঁ, এখন হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, এটা যদি আমি এই সবটার নিচে বসাই তাহলে কোনো চেঞ্জ হবে না। কার্বনেটের যোজনী হচ্ছে 2, তো কার্বনেটের যোজনীটা এবার হচ্ছে হাইড্রোজেনের নিচে বসাবো। হাইড্রোজেনের নিচে বসালে এখানে হয়ে যাবে 2, H2CO3, এটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। বুঝতে পারছো? এটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। এখন এই বিক্রিয়াটা দেখে তোমাদেরকে একটু কষ্ট করে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যে কার্বনিক অ্যাসিড তৈরি হয় এটা হচ্ছে একটা অস্থায়ী যৌগ, মানে এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়ে যায়। বুঝতে পারছো? এটা একটু আলাদাভাবে আমাদের মনে রাখতে হবে। তো এটা এখান থেকে একটু ভালো করে দেখে নাও, হ্যাঁ, ভালো করে দেখে নাও এটা, তাহলে আমরা হচ্ছে নেক্সট বিক্রিয়াগুলো দেখি। আচ্ছা, প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে এখানে এই ক্যালসিয়ামটা হচ্ছে একটা ধাতু, মানে
বিক্রিয়ায় এই ক্যালসিয়ামটা হচ্ছে প্লাস চার্জ প্রদর্শন করবে, হাইড্রোজেনটাও পজিটিভ চার্জ প্রদর্শন করবে, ক্লোরিনটা হচ্ছে নেগেটিভ চার্জ দিবে, আর ওএইচটা হচ্ছে নেগেটিভ চার্জ প্রদর্শন করবে। আচ্ছা, তার মানে এই ক্যালসিয়ামটা হচ্ছে এই ক্লোরিনকে আকর্ষণ করবে, ক্যালসিয়াম আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়া হবে। ক্যালসিয়াম আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? আগের পেজে আমরা দেখেছি ক্যালসিয়াম আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়ায় হচ্ছে CaCl2 বা ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। আচ্ছা, বাকি রইল এই এইচ আর ওএইচ। এইচ আর ওএইচ এর মধ্যে বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? একদম সহজ, এটার ক্ষেত্রে হচ্ছে পানি উৎপন্ন হবে বা H2 উৎপন্ন হবে, আমরা জানি। আচ্ছা, সমতাকরণ করার দরকার পড়লে তোমরা করে নেবা। নেক্সট বিক্রিয়া, Ag বা সিলভার, এটা হচ্ছে একটা ধাতু, তার মানে এটা প্লাস চার্জ প্রদর্শন করবে। তারপর NO3, এটা হচ্ছে একটা যৌগমূলক নাইট্রেট, এটা হচ্ছে মাইনাস চার্জ প্রদর্শন করবে বিক্রিয়ায়। ক্লোরিনটা হচ্ছে মাইনাস চার্জ প্রদর্শন করবে, আর আমরা জানি যে সোডিয়ামটা প্লাস চার্জ প্রদর্শন করবে। আচ্ছা, তাহলে এই সিলভারটা ক্লোরিনকে আকর্ষণ করবে, সিলভার আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়া হবে। তাহলে সিলভার আর ক্লোরিনের মধ্যে আমরা বিক্রিয়া ঘটাই, সিলভার আর ক্লোরিনকে প্রথমে পাশাপাশি লিখব, তারপর হচ্ছে একটার যোজনী আরেকটার নিচে বসাবো। সিলভারের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, একটার যোজনী আরেকটার নিচে বসালেও কোনো চেঞ্জ হবে না, তাই এটা এভাবেই থাকুক। এবার হচ্ছে সোডিয়াম আর এই নাইট্রেটের মধ্যে বিক্রিয়া হবে, বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে এটা আমরা দেখি। সোডিয়াম আর নাইট্রেটকে হচ্ছে আমরা পাশাপাশি লিখলাম পাশাপাশি, একটার যোজনী হচ্ছে এখন আরেকটার নিচে বসাবো। সোডিয়ামের যোজনী 1, নাইট্রেটের যোজনী 1, তাহলে একটার যোজনী আরেকটার নিচে বসালেও কিছু চেঞ্জ হবে না, এটাও এভাবেই থাকুক। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট বিক্রিয়ায় যাই। অ্যামোনিয়াম NH4, এটা হচ্ছে একটা যৌগমূলক, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম, এটা হচ্ছে প্লাস চার্জ প্রদর্শন করবে। এই হাইড্রোজেনটা প্লাস চার্জ প্রদর্শন করবে, তারপর এই ক্লোরিনটা মাইনাস চার্জ প্রদর্শন করবে, আমরা জানি এই OH মূলকটাও মাইনাস চার্জ প্রদর্শন করবে। তো আলটিমেটলি এই অ্যামোনিয়ামটা NH4টা ক্লোরিনকে আকর্ষণ করবে, NH4 আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়া হবে, বিক্রিয়ায় কি উৎপন্ন হবে এটা দেখি। আমরা কি করব, NH4 আর ক্লোরিনকে প্রথমে পাশাপাশি লিখব, একটার যোজনী আরেকটার নিচে বসাবো। এখন এটার যোজনী 1, ক্লোরিনের যোজনী হচ্ছে 1, তাহলে একটার যোজনী আরেকটার নিচে বসালেও কিছু চেঞ্জ হবে না, এটা এভাবেই থাকুক। এখন হচ্ছে H আর OH এর মধ্যে বিক্রিয়া, খুব সহজ, এখানে হচ্ছে পানি তৈরি হবে আমাদের। ক্লিয়ার? আচ্ছা, আমরা দেখি পরে কি আছে। এটা হচ্ছে আমাদের শেষ বিক্রিয়া। দেখো এখানে এই হাইড্রোজেনটা হচ্ছে প্লাস চার্জ প্রদর্শন করবে, এই ম্যাগনেসিয়ামটা হচ্ছে ধাতু, তাই প্লাস চার্জ প্রদর্শন করবে। এই OHটা হচ্ছে মাইনাস চার্জ দেখাবে, আর এই SO4 বা সালফেট মূলকটা এখানে হচ্ছে মাইনাস চার্জ প্রদর্শন করবে। তাহলে আলটিমেটলি সালফেটের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া হবে। এখন সালফেট আর ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে নতুন কোন যৌগটা তৈরি করবে এটি একটু আমরা দেখি। তো আমরা কি করব, প্রথমে তাদেরকে একসাথে লিখব, পাশাপাশি লিখলাম। এখন হচ্ছে একটার যোজনী আরেকটার নিচে বসিয়ে দিব। ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, দিলাম সালফেটের নিচে। সালফেটের যোজনী হচ্ছে 2, এটাও দিলাম ম্যাগনেসিয়ামের নিচে। এবার খেয়াল করো, নিচের প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। এরকম কেসে যদি নিচের সংখ্যাগুলোকে কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে কি বলছিলাম, আমরা ভাগ করে দিব। এখানে নিচের সংখ্যাগুলোকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ফাইনাল আউটপুট আসবে এটা হচ্ছে ফাইনাল আউটপুট। আর এখানে H আর OH এর মধ্যে বিক্রিয়া হবে। H আর OH এর মধ্যে বিক্রিয়ায় আমরা জানি যে H2O বা পানি উৎপন্ন হবে। শেষ, আমাদের বিক্রিয়া শেষ, এবং সেই সাথে আমরা আমাদের সবগুলা বিক্রিয়া কমপ্লিট করে ফেলেছি। এখানে মোটামুটি 14টার মতো বিক্রিয়া ছিল। তো আমরা কিন্তু 14টার মতো বিক্রিয়া একদম ডিটেলসে সলভ করে ফেলেছি। আমি যেভাবে তোদেরকে বেসিক ধরে ধরে পড়িয়ে তারপর বিক্রিয়ার মধ্যে ঢুকিয়েছি, তাতে সারা জীবন আর বিক্রিয়ার মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা না তোদের। আর ভাই শুন, কেমিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে ব্যতিক্রমের কোনো অভাব নেই, অনেক ধরনের বিক্রিয়া আছে।
প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, তারপর জৈব যৌগের কিছু বিক্রিয়া আছে, এমন কিছু বিক্রিয়া আছে যেগুলোর ক্ষেত্রে তোদের আলাদাভাবে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে যে এই যৌগের সাথে এই যৌগ মিশালে ওই যৌগটা উৎপন্ন হয়। এগুলো আলাদাভাবে মুখস্থই করতে হবে। হ্যাঁ, তো ব্যতিক্রম নিয়ে তো আমাদের আর কিছু করার নেই, ব্যতিক্রম নিয়ে কিছু করার নাই। কিন্তু নর্মাল যেই বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলা কিভাবে মুখস্থ না করে একদম সহজভাবে সলভ করা যায় তা কিন্তু আজকে ভাইয়া দেখিয়ে দিয়েছি। এখন তোদের কাজ হচ্ছে বাসায় নিজে প্র্যাকটিস করা। আমি যেইগুলা সমতাকরণ করি নাই এইগুলা সমতাকরণ করার চেষ্টা করা। ইজি কিন্তু এগুলা বাসায় নিজে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। প্রথমে একটু কঠিন লাগতে পারে, কিন্তু 1-2 বার প্র্যাকটিস করলেই সব ঠিক হয়ে যাবে। আর ক্লাসটা ভালো লাগলে তোরা অবশ্যই বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনদের সাথে ক্লাসটা শেয়ার করে দিবি, যাতে তারাও এরকম ভালো কোয়ালিটির ক্লাস করতে পারে, তারাও যাতে উপকৃত হতে পারে। আর তোরা তোদের ডিমান্ড জানাবি, কোন ক্লাসটা চাই, তোদের কোন টপিকটা নিয়ে সমস্যা হচ্ছে, বা ক্লাসের কোনো টপিক বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশানে জানিয়ে দিবি। আমি যথাসম্ভব রেসপন্স করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাক। বিক্রিয়া তো আমরা একদম ভালো করে বুঝতে পেরে গেছি, বাসায় জাস্ট সলভ করবি। ভালো থাকিস, সুস্থ থাকিস, ভালো করে পড়াশোনা করবি। তাহলে আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ।